জঙ্গিবাদ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন প্রধানমন্ত্রী। 50টি মডেল মসজিদের উদ্বোধন। আরও 40 মৃত্যু, সংক্রমণ হার বেড়ে 13.25। শয্যা সংকটে খুলনায় করোনা ইউনিটে ভর্তি বন্ধ। 2008 সালের এই দিনে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের সরকার। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে মুষ্টিমেয় লোক শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করেছে। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। গণভবন থেকে 50টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামিক মূল্যবোধ, সংস্কৃতি চর্চা ও বিকাশই এর মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2017 সালের 25 এপ্রিল একনেক সভায় অনুমোদন হয় বাংলাদেশে 560টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প। 8,722 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় প্রতি জেলায় 4 তলা ও প্রতি উপজেলায় 3 তলা মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গণভবন থেকে প্রথম পর্যায়ে সারা দেশে নির্মিত 50টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মনিরপেক্ষতা ও স্ব ধর্মের অধিকার অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অপব্যাখ্যা দিয়ে ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি, যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্ম পালনে প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই সবাই নেবে, এটাই আমরা চাই। মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে ইসলামের শান্তির বাণী প্রচার ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ইসলামের বাণী প্রচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তিবর্গ বেসরকারি অর্থে গৃহ নির্মাণ তহবিলে 263 কোটি টাকা এবং করোনা ভাইরাস সহায়তা তহবিলে 110 কোটি টাকা অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব আহমদ কায়কাউস এই অনুমোদনের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই আয়োজনে। ব্যবসায়ীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এ বিষয়ে আশ্বস্ত করেন সরকার প্রধান। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এস আলম গ্রুপ, পিজিএমইএ, ডিসিসিআই ও ওয়ালটন গ্রুপ সহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান 2 তহবিলে অর্থায়ন করেছে। আওয়ামী লীগ যতদিন সরকারে আছে ততদিন আমাদের ব্যবসা বাণিজ্যে কারো কোনো সমস্যা হয় না, সবাই খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ আমাদের সংবিধানে, জাতির পিতা আমাদের অর্থনৈতিক নীতিমালায় সংবিধানের 13 অনুচ্ছেদে যেমন সরকারি খাতের সাথে সাথে বেসরকারি খাত এবং কোঅপারেটিভ, এই তিনটারই মর্যাদা দিয়ে গেছেন। অর্থনীতিকে গতিশীল করতে হলে আমি মনে করি এটাই হচ্ছে সবথেকে উপযুক্ত একটা নীতিমালা। কোভিড-19 24 ঘন্টায় আরও 40 জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১২ জন মারা গেছে, মৃতের সংখ্যা বেড়ে ১২,৯89। শনাক্ত ২,৫৭৬। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৩.25%। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। সীমান্ত জুড়ে করোনা আতঙ্ক, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু, ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘন্টায় মারা গেছে ৪০ জন, মৃতের সংখ্যা বেড়ে ১২,৯89। ১৯,৪৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২,৫৭৬। মোট শনাক্ত ৮,২০,৩৯৫। নতুন ২,০৬১ জন সহ সুস্থ হয়েছে ৭,৫৯,৬৩০। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বাড়ছে। আগের দিনের চেয়ে সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৩.২৫%। মৃত্যু হার ১.৫৮ ও সুস্থতার হার কমে হয়েছে ৯২.৫৯%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১২ জন। এর পরের অবস্থান রাজশাহী ও ঢাকা বিভাগে ৮ জন করে মারা গেছে। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নেই মৃত্যুর খবর। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৬১,২৬,২৩৮। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে ২,১২৬ ও আইসোলেশনে রয়েছে ১,১৫২ জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের নতুন হটস্পট রাজশাহী সহ সীমান্তের ৮ জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ এড়াতে ১১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এদিকে খুলনা মেডিকেল কলেজে করোনা ইউনিটে শয্যা সংকটে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু। এর মধ্যে রাজশাহী ৯ জন ও ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ৪০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১৬৯। দৈনন্দিন সংক্রমণ হার ১.২২% বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮৪%। সংক্রমণ এড়াতে শুক্রবার বিকেল থেকে ১৭ জুন কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। হাসপাতালে রোগী বেশি থাকায় মেঝেতে রাখতে হচ্ছে অনেককে। আগামী ৫টা থেকে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে, সকল ধরনের মার্কেট, দোকানপাট সবকিছু বন্ধ থাকবে। এদিকে খুলনা হাসপাতালে করোনা ইউনিটে বেড খালি না থাকায় নতুন রোগী নিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০০ বেডের জায়গায় আইসিইউ সহ ১৪০ জন রোগী ভর্তি রয়েছে। শুক্রবার এই নিয়ে সভা রয়েছে। কুষ্টিয়ায় একদিনে ৭৩ জন করোনা রোগী শনাক্ত ও মারা গেছেন ২ জন। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩৫.০৯%। এদিকে জেলার মিরপুরের আজমপুর এলাকায় এক ব্যক্তি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ঘুরে আসার পর পরিবারের ৩ জন আক্রান্ত হন। এই ঘটনায় ওই এলাকা ৭ দিনের জন্য লকডাউন করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারত সীমান্ত ঘেঁষা ১৬টি গ্রামে লকডাউন চলছে। একদিনে ৮০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৩৭ জন। শনাক্তের হার ৪৬.২৫%। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিধিনিষেধ শিথিল করে লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। ৩৫০ জনের পরীক্ষায় শনাক্ত ৯১ জন। শনাক্তের হার ২৬%। সাতক্ষীরায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৮ জন। শনাক্তের হার ৫০.৫৩%। চাঁপাইনবাবগঞ্জে ৮২৩ জনের পরীক্ষায় শনাক্ত ১৫৮ জন। সংক্রমণ কমে দাঁড়িয়েছে ২৪.৫৩। যশোরে ২৪ ঘন্টায় এই জেলায় নতুন করে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৮%। গতকাল ছিল ৪৯%। ঝিনাইদহে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জন শনাক্ত। দৈনন্দিন সংক্রমণ হার ৩৬.২০%, যা আগের দিন ছিল ২৭.৪১%। ঠাকুরগাঁও জেলায় করোনা বিস্তার রোধে চলমান লকডাউনে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। 1/11-এর অন্ধকার সময় গণতন্ত্র অবরুদ্ধ। আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে নির্বাচনের পথে হাঁটতে হয় সরকারকে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। বঙ্গবন্ধু কন্যার কারামুক্তির দিনটি অন্ধকার থেকে আলোয় ফেরার দিন। বাকিটি জানাচ্ছেন দীপু সারওয়ার। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে অন্তর্বর্তীকালীন সরকারের নামে ক্ষমতায় থাকা অসাংবিধানিক সরকার। ঘরবন্দি রাজনীতি, রাজনীতিকদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণমুখী রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র।
এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই ভোরে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। গ্রেপ্তার করে প্রথমে তাকে ঢাকা মহানগর আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। শেখ হাসিনাকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র মেনে নেয়নি দেশবাসী। নির্যাতনে দমনের অপচেষ্টায় কাজ হয়নি। জোরালো হতে থাকে শেখ হাসিনার মুক্তির দাবি। এক পর্যায়ে কারা অভ্যন্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়। আন্দোলনে ভীত হয়ে 11 মাস পর 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শেষ পর্যন্ত তার পক্ষে যে গণজোয়ার গড়ে উঠেছিল, তার ফলেই তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল 11 সরকার, এবং যে সরকারটিকে আমি অবৈধ বলেছি আগাগোড়া। সংবিধানে এমন সরকারের কোনো ধারা নেই। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের আবরণে থাকা স্বৈর শাসকদের পতনের সুর বেজে ওঠে। নির্বাচন দিতে বাধ্য হয় তারা। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতিশ্রুতি পাওয়া গেলেও টিকা কবে আসবে নিশ্চিত নয়। শিগগিরই দেশে উৎপাদিত হবে ভ্যাকসিন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। যাদের কাছে টিকা আছে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কবে কখন দেবে এ বিষয়টি পরিষ্কার করছে না। এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। খুব শীঘ্রই দেশে ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভ্যাকসিনকে একটি পাবলিক গুডস বা সার্বজনীন পণ্য হিসেবে গণ্য করতে হবে, শুরু থেকে এমন নীতিতে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো মোট টিকার প্রায় পুরোটাই এখন ধনী দেশগুলোর হাতে, মাত্র 0.3% গরিব দেশগুলোর কাছে। এজন্যই এত হাহাকার, কেউ টিকা পাচ্ছে আবার কেউ পাচ্ছে না। বাংলাদেশ একেবারে শুরু থেকেই ভ্যাকসিনেশন শুরু করলেও এখন দ্বিতীয় ডোজের টিকার ঘাটতিতে দেশ। বহু উৎসে টিকার সন্ধানে সবার সাথে যোগাযোগে শুধু প্রতিশ্রুতি মিললেও মিলছে না টিকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে ফিলিস্তিন জনগণকে ঔষধ ও চিকিৎসা সামগ্রী ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফে রামাদানের হাতে হস্তান্তর অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে এসব কথা খোলাখুলি বলেন
পররাষ্ট্রমন্ত্রী। পৃথিবীর 99.7% ভ্যাকসিন ধনিক দেশের হাতে। যে অস্ট্রেলিয়া, তাদের দেশের লোক সংখ্যা হচ্ছে 25 মিলিয়ন, আর তাদের দেশে তারা 93.8 মিলিয়ন ভ্যাকসিন সংগ্রহ করে রেখেছে। তা আমরা তাদেরও রিকোয়েস্ট করেছি যে আমাদের দেওয়ার জন্য। তারা বলছে দিবে, সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। ভ্যাকসিন বিষয়ে চীনের সাথে আলাপ আলোচনা ভালো অবস্থানে উল্লেখ করে তিনি বলেন, দর প্রকাশ করা নিয়ে দেশটির সাথে সৃষ্ট ভুল বোঝাবুঝির পুরোপুরি অবসান হয়েছে। তা আমরা এরপরে বলেছি আমাদের ভুল হয়ে গেছে বা ইনঅ্যাডভার্টেন্টলি ভুল হয়ে গেছে, আমরা বুঝি নাই, তো তারা এটা গ্রহণ করেছে। সো দেয়ার ইজ নো মোর প্রবলেম। আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্টও করতে পারব, বাট কোন ফার্মাসিটিকে ওরা গ্রহণ করবে ইট ইজ আপ টু দেম। মৃত্যুর সংখ্যা কম বলে যুক্তরাষ্ট্রের তালিকায় প্রথমে নাম না থাকলেও এখন যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতিশ্রুতি মিলেছে। তবে কবে টিকা আসবে এখনও জানা যায়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। কবে দেবেন এখনও বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেকা ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারও দিবেন তারা। সো উই আর হোপফুল। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপিকে মুখোশের আড়লে বহুরূপী দানব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, দলটির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতি করোনার চেয়েও ভয়ঙ্কর। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান শত্রু দুটি। অদৃশ্য শত্রু হচ্ছে করোনা, আর দৃশ্যমান শত্রু বিএনপি। দৃশ্যমান শত্রু বিএনপি রাজনীতি, অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনের আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, একটাই দাবি, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আগে নিজেদের তৈরি করে ফেলেন, শক্ত হয়ে দাঁড়াই, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি, জাতীয় ঐক্য সৃষ্টি করি। দাবি একটাই, চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। বাংলাদেশটাই পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপরে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ডিপিএলে শাইনপুকুরকে হারালো ঢাকা আবাহনী, মোহামেডানকে রুখে দিল রূপগঞ্জ।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় দুটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় রাত 9:30টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। সে সময় ঝুট মালামাল সহ বেশ কিছু ঢেউটিন পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস। এবার আন্তর্জাতিক খবর। করোনা ভ্যাকসিন ইস্যুতে চাপ সামলাতে এবার উদ্যোগী যুক্তরাষ্ট্র। বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোকে সরবরাহ করতে যাচ্ছে 50 কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিন। এদিকে করোনার ডেল্টা বা ভারতীয় ধরনটি বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বিশ্বব্যাপী ধনী ও গরিব দেশগুলোর মধ্যে মহামারী করোনার ভ্যাকসিন সরবরাহে বড় ধরনের বৈষম্য শুরু থেকেই স্পষ্ট। সংক্রমণ বাড়লেও ভ্যাকসিন বৈষম্য কমেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ধনী দেশগুলোতে প্রতি 4 জনের মধ্যে 1 জন ভ্যাকসিন পেয়েছেন। সেখানে নিম্ন আয়ের দেশগুলোতে এই হার 500 জনে 1 জন। তবে আশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে 100টি নিম্ন আয়ের দেশকে 50 কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিন সরবরাহ করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। চলতি বছর 20 কোটি ও বাকি 30 কোটি ডোজ আগামী বছরের প্রথম 6 মাসে দেওয়া হবে। এদিকে বিশ্বে এখন মহামারী 2 পথে চলছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানায়, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে বেড়েই চলেছে সংক্রমণ। এ অবস্থায় চলাচলে বিধিনিষেধ তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। চলমান এই পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে G7 সামিট। এতে অন্যতম প্রধান ইস্যু ভ্যাকসিন। বিশ্বে গেল 6 সপ্তাহ ধরে সংক্রমণ ও 5 সপ্তাহ ধরে করোনায় মৃতের সংখ্যা কমেছে। তবে 24 ঘন্টায় ভারতে মৃতের সংখ্যা সবাইকে হতবাক করেছে। মারা গেছে 6148 জন, যা এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন টি20 ক্রিকেট লিগে আবাহনী জয় পেলেও হেরেছে মোহামেডান। বিকেএসপির 4 নম্বর মাঠে ডিএল মেথডে আবাহনী 25 রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। আবাহনীর 183 রানের জবাবে 17 ওভারে 5 উইকেটে 123 রান তোলে শাইনপুকুর। মিরপুরে রূপগঞ্জের কাছে 9 উইকেটে হেরেছে মোহামেডান। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 113 রান তোলে মোহামেডান। জবাবে 1 উইকেট হারিয়ে 117 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে লিজেন্ড অব রূপগঞ্জ। এছাড়া গাজী গ্রুপ 6 উইকেটে ওল্ড ডিওএইচএসকে ও প্রাইম ব্যাংক 3 রানে প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে। আর পার্টেক্স 6 উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জঙ্গিবাদ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন প্রধানমন্ত্রী। 50টি মডেল মসজিদের উদ্বোধন। আরও 40 মৃত্যু, সংক্রমণ হার বেড়ে 13.25। শয্যা সংকটে খুলনায় করোনা ইউনিটে ভর্তি বন্ধ। এবং 2008 সালের এই দিনে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের সরকার। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।